জুলাই জাতীয় সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে সতর্ক করেছে বিএনপি। দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে সনদে স্বাক্ষরকারী দল তা মানতে বাধ্য নয়। সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক পদক্ষেপের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয় তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মির্জা ফখরুল জানান, সংস্কারের যে বিষয়ে বিএনপি একমত হয়েছে তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে সমস্ত দায় নিতে হবে সরকারকে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ নির্বাচন করতে পারবে না, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আমি চেষ্টা করে জানছি পিআরতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইংরেজি তাহলে হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কিছু বুঝলেন? আমরা এদের সঙ্গে সম্পর্কিত এবার একটা সুযোগ পাবো না ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে পারতে হই তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব ঠিক দিকে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছনের কোনো সুযোগ নাই। সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বিশৃঙ্খলা শুরু করেছে। তারা কয়েকটি স্থানে আগুন দিয়েছে। তারা জনসমর্থন হারিয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা যে ভায়োলেন্সে সারা জীবন ধরে ভায়োলেন্স করে, আপনারা জানেন শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে তার লোকজনকে ডেকেছিলেন। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকার শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী যে সন্ত্রাসীরা জেল থেকে বেরিয়ে গেছে তারা নাশকতা করলে আবার ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় বাসে আগুন দেয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত বাহিনীকেও অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানী পল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামের সহ সমমনা 8টি রাজনৈতিক দল। দুপুরে এই সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মাওলানা মামুনুল হক সহ ইসলামী দলগুলোর নেতারা।
এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, মঙ্গলবারের সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের নতুন বার্তা দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে পল্টনে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, যুক্ত হচ্ছে তার সাথে। সাকিব, একটু জানতে চাই ৮ দলের সমাবেশ কখন নাগাদ শুরু হবে আর কি বলছেন নেতারা? আনুষ্ঠানিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কিন্তু এই ৮ দলের আজকের এই মহাসমাবেশ সেটি শুরু হয়েছে। এখন বক্তৃতা চলছে, অর্থাৎ যারা এই ৮ দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ সহ অন্যান্য দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশে আরো উপস্থিত হবার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফজলুল করিম সহ অন্য যে দলগুলো রয়েছে তাদের সকলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে 5 দফা দাবিতে বিগত কয়েক মাস ধরেই কিন্তু তারা রাজপথে আন্দোলন করে আসছেন। মূলত যেসব দাবি নিয়ে তাদের এই আন্দোলন, জুলাই সনদের বাস্তবায়ন, তারা এর আগে জুলাই সনদের ঘোষণা, আইনি ভিত্তি সহ নানা দাবি করছিল। এখন তারা বলছেন জুলাই সনদের বাস্তবায়ন তারা দেখতে চান। লেভেল প্লেইং ফিল্ড, আগামী জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট, এই দাবি। এছাড়া আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যত অন্যায় অনিয়ম রয়েছে সেগুলোর বিচার নিশ্চিত সহ মোট 5টি দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন। সে 5 দফা দাবিতে তারা আসলে বিভিন্ন পর্যায়ের আন্দোলন করেছেন, সভা, সেমিনার, স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে নানা রকম আন্দোলনের পর আজকে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছেন একসঙ্গে 8 দলের যৌথভাবে। তারা বলছেন যে এই সমাবেশ থেকে তারা সরকারকে কঠোর বার্তা দিতে চান। তাদের যে দাবি, সরকার সেই দাবির প্রতি যদি সহানুভূতি না দেখায় তাহলে তারা আসলে নির্বাচনের আগে আরো কঠোর কোনো কর্মসূচির দিকে যেতে পারেন বলে ইতিমধ্যেই কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন। গতকালকেও একটি সংবাদ সম্মেলন থেকে তেমন ইঙ্গিতই আমরা লক্ষ্য করেছি। আজকের এই সমাবেশ থেকে তারা আসলে কোন ধরনের বার্তা দিবেন কিংবা তাদের আসলে কোন ধরনের কর্মসূচি থাকবে সেসব হয়তো যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তব্যের পরে জানা। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহিদুজ্জামান সাকিব আমাদেরকে পুরানো পল্টন থেকে জানাচ্ছিলেন যে 8 দলের ইসলামী দলগুলোর সমাবেশ, এই সমাবেশের সর্বশেষ অবস্থা এবং সেখান থেকে আন্দোলনের নতুন বার্তা দেওয়ার কথা রয়েছে। সেই বার্তা কি হবে নিশ্চয়ই তার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা না করার জন্য আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নারায়ণগঞ্জে তিনি আরও বলেন, ওই দলটি কখনোই গণমানুষের ছিল না। হাসনাতের অভিমত, সংস্কারের পক্ষে থাকা দলগুলোর সাথে এনসিপির জোট হতে পারে। এর আগে নারায়ণগঞ্জে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন হাসনাত আব্দুল্লাহ। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জ চাষারায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই পদযাত্রা, যার নেতৃত্ব দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে হাসনাত বলেন, যাদের পতন গণঅভ্যুত্থানে তারা কখনোই গণমানুষের দল ছিল না। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর মাঝে যারা ঐক্যমত্যের প্রশ্নে সংস্কারের পক্ষে তাদের নিয়েই নির্বাচনের পথে হাঁটতে চায় এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে, উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই, সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে। হাসনাত বলেন, এনসিপি চায় জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক নির্বাচন। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে। রাশেদ আনিস, 71, নারায়ণগঞ্জ। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাতে কুয়ালালামপুরে 14 গ্রাম প্রবাসীদের আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন।
তিনি আরও বলেন, গেল 56 বছরে কোনো শাসক বাংলাদেশকে ঠিকঠাক পরিচালনা করেনি। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সংস্কার হলে জানুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামাতের। সংস্কার করে সাংবিধানিক ভিত্তি দিয়ে নির্বাচন জানুয়ারি করে জামাত ইসলামের কোনো আপত্তি নেই, কিন্তু সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। জিয়াউর রহমানের বিএনপি ও খালেদা জিয়ার বিএনপি জনপ্রিয় হলেও বর্তমানের বিএনপি জনপ্রিয় নয় বলেও মন্তব্য করেন জামাতে ইসলামের নায়েবে আমির। এখন জনগণ বলে মনে হয় বিএনপি বড় দল, জনপ্রিয় দল নয়। এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং জনপ্রিয় দলের নাম হচ্ছে জামাত ক্ষমতায় গেলে নারীকে বোরকা চাপিয়ে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, বেকারত্ব, দুর্নীতিমুক্ত এবং সর্বজন গৃহীত এক বাংলাদেশ নির্মাণে তারা কাজ করবে। নারী তার স্বাধীনতা পূর্ণভাবে পালন করবেন, তার শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে। আমরা বোরকা চাপিয়ে দেব না, আমরা মোটিভেট করব, গ্রহণ করার স্বাধীনতা তার থাকবে। এ সময় প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এতে সভাপতিত্ব করেন 14 গ্রাম ফাউন্ডেশন মালয়েশিয়ার সভাপতি আজিজ মুন্সি। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। গেল 1 মাসে রাজধানীর 3টি পৃথক গির্জায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুক্রবার এক রাতে রমনা সেন্ট ম্যারিন্স ক্যাথেড্রালে 2টি এবং মোহাম্মদপুর সেন্ট জোসেফ স্কুলের শিক্ষকদের বাসভবনের সামনে আরও 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে। সম্প্রীতি নষ্টে ঘটনাগুলোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 25 ডিসেম্বর বড়দিন। গেল শনিবার রমনা সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে একটি বড় আয়োজন ছিল জুবিলি। সেই দিনটির আগের রাতে মোটরসাইকেলে এসে গির্জার গেটে একটি আর ভেতরে আরেকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত হলেও গির্জার ভেতরেরটি অবিস্ফোরিত ছিল। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। একই রাতে মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুল ও কলেজের যাজকদের বাসভবনকে লক্ষ্য করে 2টি ককটেল হামলা চালানো হয়। ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এটি ধর্মীয় সম্প্রীতির উপর সরাসরি আঘাত। এমন হতে পারে খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব আছে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য হতে পারে, এবং সেই জন্য আমরা মনে করব যে আসলে যে কারণেই হোক না কেন এইটা অপরাধ এবং এটা একজন নাগরিকের নিরাপত্তাকে বিঘ্নিত করে, এটা সম্প্রদায়ের নিরাপত্তাকে বিঘ্নিত করে এবং এটাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কারণ বাংলাদেশ তো সম্প্রীতির দেশ। আমরা একসাথে লড়াই করেছি, 71-এর মুক্তিযুদ্ধ করেছি, পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন সেখানে খ্রিস্টান সম্প্রদায় অংশগ্রহণ করেছে এবং আগামীতে নির্বাচন আছে একটা, সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সেই নির্বাচনে যেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে এটাকে খুব মানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। যেবার যারাই করুক আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছি যে এটা আইডেন্টিফাই করা এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইতিপূর্বে আমরা কিন্তু এই মগবাজার, মালিবাগ বা বাংলা মোটর এসব জায়গায় কয়েকটা ঘটনার আমরা কিন্তু উদ্ঘাটিত করা হয়েছে। তো এই এবং বেশ কয়েকজন আসামিকে ধরাও হয়েছে এবং যাদের ধরা হয়েছে তাদেরকে তো লিঙ্ক আমরা সব পেয়েছিলাম এবং ওটা নিয়ে কাজ হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে গেছে, আরও কিছু কাজ চলতেছে। তো এটা ওই একই রকম অবস্থা। তো দেখে আমরা তদন্ত করতেছি। এখানে ডিবি, সিটিটিসি, অন্যান্য সংস্থা যারা আছে তারাও কাজ করতেছে। আর এখানে যেসব যে সেন্সিটিভ যে প্লেসগুলো আছে এইসব জায়গায় কিন্তু আমাদের অলরেডি বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। আগের থেকে নিরাপত্তা ছিল, এখন বাড়তি দেওয়া হয়েছে। এর আগে গত 8 অক্টোবর তেজগাঁওয়ে হলি রোজারি গির্জায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো ওই মেরে দিয়ে। সাজিদ সরকার, 71, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা জানা যাবে ২০ নভেম্বর। মঙ্গলবার প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই তারিখ নির্ধারণ করেছেন। আইনজীবীরা বলছেন, গণতন্ত্র মজবুত করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াত ও বিশিষ্ট নাগরিকদের আপিল শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য ২০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীদের প্রত্যাশা, আবারও ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দলের ইচ্ছার প্রতিফলন এবং একটি সরকারের ইচ্ছার প্রতিফলনে এই জাজমেন্টটি হয়েছে, কাজেই এটা টিকতে পারে না এবং সেই জন্য সেই কথা আমরা বলেছি। এই জন্য এই রিভিউ পিটিশনটা অ্যালাউ হবে এবং আমাদের পক্ষে ইনশাআল্লাহ আমরা আশা করি যে ২০ তারিখে আমাদের পক্ষে জাজমেন্ট। উত্তরায় পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আগের রায় রিভিউ চেয়ে আবেদনকারী সংগঠন সুজনের আইনজীবী জানান, এই ব্যবস্থা নিয়ে রায়ে একটা গাইডলাইন চাওয়া হয়েছে। যেহেতু কোনো সংসদ নাই, ভেঙে দেওয়ার প্রশ্ন উঠছে না, কাজেই তত্ত্বাবধায়ক সরকার এখন গঠন করা সম্ভব নয়। তো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করার পরে একটা সংসদ গঠিত হবে, ত্রয়োদশ সংসদ। সেই সংসদ যখন ভেঙে যাবে তখন এটা কার্যকর হবে। তো আমি বলছি যে কনফিউশন এড়ানোর জন্যে আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্রের ক্যান্সার দূর করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে। এই রায়ে সরকারের পক্ষে তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করেছেন তারা প্রত্যেকেই পুরস্কার হিসেবে চিফ জাস্টিস হয়েছেন। যারা এই রায়ের সাথে একমত হননি, তত্ত্বাবধায়ক সরকারকে বহাল রাখতে চেয়েছেন, তারা কেউ চিফ জাস্টিস হতে পারেননি, যারা ডিসেন্টিং দিয়েছেন। তাহলে তো ওই তত্ত্ব যদি কার্যকর হয় তাহলে তো আপনার চিফ জাস্টিস হওয়ার লোভে তো ওনারা সরকারের পক্ষে ওইভাবে দেবেন। এগুলো সব অকাট্য যুক্তি। ২০১১ সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন ওই সময়ের প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সৈকত সাদিক, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর। সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রসিডিংস, ট্রাইব্যুনালের জাজমেন্ট বা ট্রাইব্যুনালের অন্যান্য বিষয়গুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা, আমরা সেগুলো দেখছি। না, আমাদের সব কিছুই স্বাভাবিকভাবে চলছে, আমাদের কোনো ধরনের চাপ নাই। রায়ের তারিখ আসলে রায় হবে, যেদিন সাক্ষী হওয়ার সেদিন সাক্ষী হচ্ছে। ট্রাইব্যুনাল ২ আজকে আপনারা জানেন আবু সাইদের মামলায় সাক্ষী হয়েছে। এভাবেই ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে। রায়ের প্রস্তুতি তো কোর্ট নেবেন, না আমাদের প্রস্তুতি না। উনি আমাদের সাথে কোনো কথা বলেননি। উনি এসে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সাথে কথা বলেছেন, তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি জেনেছেন এবং উনি ওনাদের মতো করে ব্যবস্থা নেবেন। আমাদের সাথে ওনার কোনো কথা হয়নি। আপনি যেভাবেই বলেন, এই 13 নভেম্বর ঘিরে একটা সার্বিকভাবে একটা উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের মধ্যে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে, যেখানে সেখানে বাসে আগুন দেওয়া হচ্ছে, কখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এই বিষয়গুলো কি স্বাভাবিক? না, এর জন্য সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল অফিস, প্রসিকিউশন অফিস সহ এই আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ হয়েছে আমরা দেখতে পেয়েছি। সাধারণ বা যারা অপ্রয়োজনীয় কাজে ঘোরেন বা ভবঘুরে আছেন তাদের সাধারণ চলাচলের ব্যাপারে কিছু নিয়ন্ত্রণও আরোপ করা হয়েছে। এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার সাথে প্রসিকিউশন বা ট্রাইব্যুনালের তো কোনো সম্পর্ক নেই। এটা যে কোনো পরিস্থিতিতে এই আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন এবং সেটা নিয়ে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছিলেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে
আবু সাইদ নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-তে এই জবানবন্দি আজকে শুনবেন। গতকাল সাক্ষ্য দিয়েছেন মামলার 12তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব রেজা খান। সাইদের মৃত্যুর জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেছেন তিনি আদালতকে বলেন, গত বছরের 16 জুলাই শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে খুব কাছ থেকে আবু সাইদকে শটগান থেকে গুলি করা হয়। প্রথমে গুলি করেন এএসআই আমির হোসেন, পরে গুলি করে কনস্টেবল সুজন চন্দ্র রায়। মারাত্মক আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে সরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সাক্ষী আকিব এসে আবু সাইদকে ধরে রিকশায় উঠিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল 3:30টার দিকে আবু সাইদের মৃত্যুর খবর জানতে পারেন। জানুয়ারির মধ্যে আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হবে আশা প্রসিকিউটরের। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের জন্য হাজির করা হবে বলে 2 মামলার মোট 7 জন আসামিকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো প্রকার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। নতুন এই বিধিমালায় জানানো হয়, পোস্টারে প্রচারে নিষেধ, ব্যানার, বিলবোর্ড করা গেলেও তা হবে পরিবেশ বান্ধব। করা যাবে না যানবাহন সহকারে মিছিল বা শোডাউন, মশাল মিছিল প্রভৃতি বিধান আনা হয়েছে। আচরণবিধি ভাঙলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল, অন্যান্য বিধি না মানলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং একই কারণে দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান আনা হয়েছে। আওয়ামী সরকারের আমলে নির্বাচন এলেই বেড়ে যেত গুমের পরিমাণ। গোপন বন্দিশালাগুলোতে বেড়ে যেত বন্দীদের সংখ্যা। গুম তদন্ত কমিশন বলছে, দেশে কোনো আন্দোলন দানা বাঁধা শুরু করলে সক্রিয় হয়ে উঠত গুমে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যার শিকার হতেন বিরোধী মতের রাজনৈতিক কর্মীরা। নির্বাচনের সময় আসলে এখনও ট্রমায় পড়ে যান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আবারও দেশে নির্বাচনী হাওয়া, তবে নির্বাচন আসলে এখনো আটকে ওঠেন চৌধুরী আলম, পারভেজ হোসেন, সেলিম রেজা পিন্টু বা মাহফুজুর রহমান সোহেলদের পরিবারের মতো হাজারো পরিবার। কারণ এরা সবাই আওয়ামী লীগ আমলে নির্বাচন কিংবা আন্দোলনের সময় গুমের শিকার হয়েছে। ভুক্তভোগীরা জানান, কোনো সময়ে তারা বুঝতে পারতেন গোপন বন্দিশালায় বেড়ে গেছে মানুষের সংখ্যা। আমি ভিতরে থেকে তো বুঝতে পারতাম না বাইরে কি দিন রাত, কিন্তু আমি যখন গুম কমিশনের সাথে বসেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন টিমের সাথে বসছি, তখন আমি যখন পিছনের স্মৃতিচারণ তাদের কাছে করেছি, আমি দেখেছি যে মাঝে মাঝে বন্দি এত বেশি বেড়ে যেত যে আমার মানুষের প্রস্রাব পায়খানার গন্ধে আমি টিকতে পারতাম না। আমার যেখানে বন্দি রাখা ছিল আশেপাশে অনেক লোক ছিল, আমি বুঝতে পারতাম। আর গুম তদন্ত কমিশন বলছে, হাসিনা আমলে দেশে কোনো আন্দোলন দানা বাঁধা শুরু করলেই অপহরণ আর গুমের পরিমাণ বেড়ে যেত। যখনই আন্দোলন দানা বেঁধে উঠেছে তখনই সংগঠকদেরকে এইভাবে উঠিয়ে নিয়ে গুম করা হয়েছে। যখনই নির্বাচনে এসছে, নির্বাচনে আগে পিছে এই ঘটনাগুলি ঘটেছে। কমিশনের মতে গুমের শিকার বেশিরভাগই বিরোধী মতের রাজনৈতিক কর্মী, তবে অনেক ব্যবসায়ীকেও গোপন বন্দিশালায় আটকের অভিযোগ আছে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের জায়গা থেকে, সেটা হচ্ছে বিরোধী দল, বিরোধী মত এবং সংগঠক যারা ছিলেন বিরোধী দলের, তাদের ক্ষেত্রে তাদেরকে নির্মূল করা। এর বাইরে যে ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের উঠিয়ে এনে নির্যাতন করে টাকা পয়সা নিয়ে গুম করে রাখা। এই সময়গুলোতে এখনো ট্রমায় ভোগেন ভুক্তভোগী পরিবারগুলো। 5 তারিখের পরে যখন আয়নাঘরগুলো উন্মুক্ত করা হচ্ছে, যখন আসছে, তখন দেখেন আমরা কিন্তু জানতে পারছি যে এরকম ঘরে কোনো সেলে টর্চার করা হয়েছিল আমাদের ভাইদেরকে এবং আমার হাজারো ভাইদেরকে, এবং এটার বর্ণনাটা বা তাদের সাথে কী হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। ভয়ঙ্কর রকম একটা ট্রমা নিয়ে প্রত্যেকটা পরিবার এক এক দিন পার করছে। এবারে নির্বাচন সহ আর কখনো দেশে গুম সংস্কৃতি যেন ফিরে না আসে, সেই বিষয়ে সোচ্চার থাকতে আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর। এই প্রেক্ষাপট, এই সংস্কৃতি চেঞ্জ করতে হবে। মোহন ইসলাম, 71, ঢাকা।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্যান্য জেলার মতো সিলেটের নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও মত প্রকাশে সাহসী। রাজনৈতিক দলের নেত্রী থেকে শুরু করে শিক্ষক, কর্মজীবী, নারী, শিক্ষার্থী সবাই চাইছেন একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। বিস্তারিত জানব মুহিত দিদারের তথ্য ও তারেক আহমেদের সনির ছবিতে পাঠানো প্রতিবেদনে। সিলেটে নির্বাচনী আসন রয়েছে ৬টি, আর এসব আসনে এবার মোট ভোটারের সংখ্যা ২৮,৪৫,৩৭৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৩,৮২,৮৮৭ জন, যারা এরই মধ্যে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই আছে শঙ্কা। নির্বাচন ঠিক সময়ে হবে তো? পাশাপাশি ভোটের পরিবেশ নিয়েও ভাবনা তাদের। জেলার নারী ভোটাররা বলছেন ভোট নিয়ে সবসময় আগ্রহী তারা, তবে সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রে আর যাওয়া হয়ে ওঠে না। তবে এবার শান্তিপূর্ণ ভোট হলে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন। আমরা জানি সবাই যে নির্বাচন খুব বেশি সময় নেই, 3 থেকে 4 মাস নির্বাচনে, কিন্তু সেইখানে আমরা আসলে নির্বাচনের একটা যে আমেজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য সবার মনের মধ্যে একটা সংশয় আছে যে পরিপূর্ণ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে কিনা দেশের এই পরিপ্রেক্ষিতে। আমি নারী হিসাবে বলতে চাচ্ছি না, আমি একজন সাধারণ ভোটার হিসাবে বলতে চাচ্ছি। আমাদের নির্বাচনের প্রত্যাশা হলো নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষভাবে কাজ করে। নারী ভোটাররা এবার এমন এক নেতৃত্ব দেখতে চান যারা নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর জোর দেবে। সেই সাথে নির্বাচনের মাঠে নারী নেতৃত্বের সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন তারা। পাশাপাশি নারীর প্রতি সকল বৈষম্য দূর হোক এমন প্রত্যাশা তাদের। আমরা বিগত দেখেছি যে অনেক দিন পর্যন্ত আমার মনে হয় না যে কেউ সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পেরেছে এবং সরকার গঠন করতে পেরেছে। সেটা অনেক আগে থেকে অটো ফিল আপ হয়ে থাকতো। তো আমরা এখন এটাই বর্তমানে প্রত্যাশিত যে সামনে যে নির্বাচন হবে সেটা গণতন্ত্রমূলক এবং যে সরকারই গঠন করা হোক সেটা হোক জনগণের এবং একচেটিয়া কোনো আধিপত্য সেখানে না থাকুক। নির্বাচন নিয়ে জেলার নতুন ভোটারদেরও আগ্রহের কমতি নেই। তারা এবার কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে চান। আমরা এখন বর্তমানে নতুন ভোটার হিসেবে এবং আপনার ইউনিভার্সিটির একজন সচেতন নাগরিক হিসেবে চাইতেছি আমরা নিজেদের ভোট নিজেরা দিব। সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে আমাদের যেই এক ধরনের পরিবেশটা দরকার, আশা করি সেই পরিবেশটা তৈরি হতে আর একটু সময় লাগবে। ভোটার হিসেবে আসলে আমরা নতুন মুখ চাচ্ছি, এটাই সত্যি। যেহেতু আমি এখন নতুন ভোটার, তো আমি অবশ্যই চেষ্টা করব যে যেন আমাদের সর্বোপরি দেশের মঙ্গল হয়, স্টুডেন্টদের জন্য ওয়েলফেয়ারটা এনশিওর হয়, সো ওই দিকে একটু খেয়াল রাখা। সিলেটের সব নারী ভোটারদেরই প্রত্যাশা যে দলই সরকার গঠন করুক না কেন তারা যেন জনগণের কল্যাণে কাজ করে এবং দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করে। মনিরা কাজরি, ৭১। এবার শীতেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলছেন কীটতত্ত্ববিদরা, আর চিকিৎসকরা বলছেন প্রান্তিক এলাকায় রোগ শনাক্তের পরীক্ষা সহজলভ্য না হওয়ায় মৃত্যু বাড়ছে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানালেন চিকিৎসক ও কীটতত্ত্ববিদদের। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ শিশু হাসপাতালে জরুরি বিভাগ। এখানেও প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের হার বেড়েই চলেছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক কেউই বাদ যাচ্ছে না এই ভাইরাস থেকে। এখানে বেশিরভাগ রোগী ঢাকার বাহির থেকে আসা। জানুয়ারি থেকে ৮ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু জ্বরে ৩০৭ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৭৫,৯২৬ জন। সরকারি হাসপাতাল এবং নির্ধারিত কিছু বেসরকারি হাসপাতাল থেকে শুধু এই তথ্য জানানো হয়। তবে বেসরকারি হিসেবে মৃত্যু ও আক্রান্তের প্রকৃত হার আরও কয়েক গুণ বেশি হবে। হাসপাতাল বেসড আমাদের মাঠ পর্যায়ে অত কর্মী নেই, অথচ মাঠ পর্যায়ে কোনো কর্মী আমাদের নেই। আমাদের তথ্যগুলো আমরা ঢাকা যেগুলো আমাদের সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল সেখান থেকে আমরা নিয়ে থাকি। সেখানে সাধারণত রোগী যখন অত্যন্ত কাতর অবস্থায় অসহায় অবস্থায় ভর্তি হয় তখন আসলে অ্যাকচুয়ালি তার পক্ষে সঠিক অ্যাড্রেসটা দেওয়া, সে পাজল থাকে যে কোন অ্যাড্রেসটা দিবে, স্থায়ী পার্মানেন্ট, হ্যাঁ, বা সঙ্গে যিনি ব্যক্তি তিনি ঠিকানা দিয়ে
কিন্তু এই জন্যই ডেটা নিয়ে সমস্যাটা হচ্ছে। সাধারণত জ্বর হলে NS1 এবং CBC পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরীক্ষার মাধ্যমে সহজে ডেঙ্গুর জ্বর শনাক্ত করা সম্ভব। তবে এই পরীক্ষা বিভাগীয় বা জেলা শহরে থাকলেও গ্রামে পরীক্ষার ব্যবস্থা নেই। অথচ ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন গ্রামাঞ্চলে বেশি। ডেঙ্গু জ্বর সম্পর্কে গ্রামের মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি বেশি থাকায় শনাক্ত মৃত্যুর সংখ্যাও বেশি। সব এলাকাতেই কিছু আছে, দেখা যায় পানির উপরে তার নিচে কোনোভাবে আমরা কোনো কীটনাশক স্প্রে করতে পারি। আমাদের যত রকমের আছে এর পাশাপাশি বস্তি এলাকার লোকজনের পানি ধরে রাখে। এখানে এডিস মশা এবারে প্রচুর আমরা পেয়েছি, যে জায়গাগুলোতে খাবার জন্য পানি রাখছে, কিন্তু এখানে প্রচুর এডিস মশার লাভা পাওয়া গেছে। কি ধরনের ইনসেক্টিসাইড বারবার অ্যাপ্লাই করা হয় সেটির বিষয়ে তাদের রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু গ্রো করার। প্রকৃতির সাথে মানুষের প্রেমের এমন দৃষ্টান্ত চোখে পড়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ব্যবসায়ী কাশেম ব্যাপারীর দোকানের সামনে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা 3 বেলা রুটি, চানাচুর, সিঙ্গারা, সমুচা খেতে সড়কে নেমে আসে হাজারো পাখি। আর এসব খাবার দিয়ে পাখিদের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন তিনি। আতোয়ার মুনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। নানান প্রজাতির টুনটুনি, শালিক, চড়াই, দোয়েল সবাই সমান আদর পায় কাশেম ব্যাপারীর কাছে। 1 বছর ধরে এসব পাখি আসছে তার কাছে। আর প্রতিদিন 3 বেলায় রুটি, চানাচুর, সিঙ্গারা, সমুচা খেয়ে আবার ফিরে যায়। কাশেম জানান, কিছুদিন আগে নিয়ম করে একটি পাখি খাবার খেতে আসতো। এখন সেই সংখ্যা প্রায় 1000। প্রতিদিন তাদের খাবারে 800 থেকে 1000 টাকা পর্যন্ত খরচ হয়। ভালোবাসার কারণে এই খরচকে বোঝা মনে করেন না তিনি। আমি ফজর নামাজ পড়া নাস্তা করতে আসি, পাখিদেরও নাস্তা খাওয়াই। পাখিদের নাস্তা না খাওয়াইলে আমার মনে শান্তি পায় না। আমি একদিন খাওয়াইতে না বলে আমার রাত্রি ঘুম আসে না। আমি এই পাখির সাথে আমার একটা প্রেম হয়ে গেছে। পাখিটি কেসমুস না করলে আমার শান্তি লাগে না। পাখির সাথে কাশেম ব্যাপারীর এমন বন্ধুত্বে খুশি এলাকার মানুষ। তারা জানান, সকাল হলেই দোকানের সামনে ভিড় জমায় শত শত পাখি। খাবার না পেলে দোকানের চাল ও রাস্তায় নেমে কিচিরমিচির শুরু করে। কাশেম ভাই সকালবেলা প্রতিদিন হাজার হাজার পাখিকে খাবার দিচ্ছে, আর এটা দেখার জন্য দূর দূরান্তের মানুষ ছুটে আসছে। পাখি সুন্দর লাগে, ক্যাসমেস করে চলে বলে তার ব্যক্তি দেহে আইতে যাইতে, মহিলা পুরুষ ব্যক্তি দেহে। বনরুটি, বেকারি, বিস্কুট বিভিন্ন অনেকগুলা অ্যাড দেয়। দেওয়ার পরে দিয়ে একটা দুইটা নাম দেন হাজারে হাজারে পাখি নামে। কাশেম ব্যাপারী বলেন, দিন শেষে পাখিদের সাথে তার যে মায়া তৈরি হয়েছে, এতে তারা তার ভালো বন্ধু হয়ে উঠেছে। তাই তাদের জন্য সাধ্যমতো খাবারের ব্যবস্থা করে যেতে চান। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।